আমার হাতে আছে এখন আইটেলের 18 প্রো ম্যাক্স। এই 18 প্রো ম্যাক্সটা দিয়ে আমরা আইপ্যাডের এই ক্যামেরাটা এখন একটু চেক করব, দেখাবো যে আপনাদেরকে ক্যামেরাটা কেমন। আমার হাতের এই আইপ্যাডটা হচ্ছে আইপ্যাড এয়ার 5, যেটা অ্যাপেলের সিলিকন চিপসেটের প্রথম এয়ার আইপ্যাড। এর আগ পর্যন্ত এয়ার আইপ্যাডগুলো কিন্তু মোবাইলের চিপসেটে বের হতো, বাট এই প্রথমবারের মতো এয়ার আইপ্যাডে M1 চিপসেট আমরা দেখতে পেয়েছিলাম এই আইপ্যাডটার হাত ধরে। আমরা যারা স্টুডেন্ট, যেমন কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছি বা কেউ মেডিকেলে পড়ছি, অথবা আমরা অনেকেই আছে যারা স্কুল এবং কলেজে অধ্যয়নরত আছি, তাদের কাছে কিন্তু একটা আইপ্যাড খুবই খুবই প্রয়োজনীয় একটা জিনিস। স্বাভাবিকভাবেই আমরা স্টুডেন্ট হিসেবে কেউই চাই না যে ব্যাগ ভর্তি বই নিয়ে ক্লাসে যেতে, এবং আমি মনে করি যে ওই সময়টা এখন পার হয়ে গেছে, কারণ এখন আমরা এরকম যে কোনো একটা আইপ্যাড বা ট্যাবের মধ্যে কিন্তু বিশাল বড় বড় সাইজের বই স্টোর করে নিয়ে যেতে পারি। এর পাশাপাশি যখনই কোনো কিছু হাইলাইট করা লাগে, বইয়ের কোনো স্পেশাল লাইন যদি দাগানো লাগে, সেটাও কিন্তু আমরা আইপ্যাডের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারি। অনেক সময় দেখা যায় যে 6 মাস আগে কি নোট করেছিলাম সেটা খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়, কারণ পুরোনো খাতাগুলো হারিয়ে যায়। বাট আইপ্যাডে যদি এগুলো স্টোর থাকে, সেক্ষেত্রে কিন্তু এগুলো হারানোর কোনো সুযোগ থাকে না। আর তাই এই সময়ে এসে আপনারা যারা ইউজড মার্কেট থেকে একটি ভালো মানের M1 আইপ্যাড এয়ার কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই আইপ্যাডটি কেমন পারফরমেন্স জেনারেট করতে পারে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই সময়ে এসে এই আইপ্যাড এয়ারটা আপনাদের জন্য কেনা ঠিক হবে কিনা। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর্ড বাই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। এটা একটা কপি এয়ারপডস প্রো। আপনারা অনেকেই এই অ্যাডটা অবশ্যই দেখছেন। এটা আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই এয়ারপডসে আপনি 100% ANC সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন একদম অরিজিনাল এয়ারপডস এর কাতারে। পাশাপাশি এটা কিন্তু সিমultaneously আপনি আইপ্যাড, আইফোন, আপনার অ্যাপেলের যে কোনো ডিভাইসের সাথে ব্যবহার করতে পারবেন। ইভেন আপনার আইফোন, আইপ্যাডে পপ আপ ফিচারও কাজ করবে এই এয়ারপডসটি। যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইট থেকে অর্ডার প্লেস করলে বাংলাদেশের সর্বত্র আমরা ডেলিভারি দিচ্ছি এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। একদম শুরুতে এই আইপ্যাডটার ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। একদমই মডার্ন একটা ডিজাইন। আইপ্যাডের যেই ডিজাইনটা দেখে আমরা অভ্যস্ত। আপনি ডান সাইডে আইপ্যাডের যে অরিজিনাল পেন্সিল আছে, অ্যাপেল পেন্সিল, সেটা আপনি চার্জ করতে পারবেন বা ম্যাগনেটিক্যালি অ্যাটাচ করতে পারবেন এখানে। এর পাশাপাশি আপনি যদি আমাদের মতো থার্ড পার্টি কোনো পেন্সিল ব্যবহার করেন বা সুসের, সেটাও কিন্তু আপনি ইজিলি এখানে অ্যাটাচ করে রাখতে পারবেন। উপরের দিকে স্পিকার সেকশন আছে, যদিও এয়ার আইপ্যাডে স্পিকার সেকশন থাকলেও স্পিকার শুধুমাত্র এক সাইডেই থাকে, তবে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে। এর পাশাপাশি আপনি বাম দিকে যদি দেখেন, এখানে কিছুই নাই, ডান দিকে আছে শুধুমাত্র ভলিউম রকার। আর উপরের দিকে কিন্তু টাচ আইডি আছে, যেটা আবার পাওয়ার বাটন হিসেবে কাজ করে একই সাথে। আর নিচের দিকে কিন্তু স্পিকার সেকশন আছে দুই সাইডে, যেখানে মাঝখানে আছে USB-C পোর্ট। ওভারঅল এই আইপ্যাডটা যথেষ্ট থিন একটা ডিজাইনের উপরে তৈরি করা এবং একটি পার্টিকুলার অ্যালুমিনিয়াম বডির মধ্যে এই আইপ্যাডটাকে সেট আপ করা হয়েছে, যে কারণে এই ডিজাইনটা খুবই খুবই ভালো একটা হ্যান্ড ফিলিং দেয়। তবে আইপ্যাড তো আমরা সাধারণত কাভার দিয়ে ব্যবহার করি, তাই এটা আসলে খুব একটা ম্যাটার করে না। তবে যেহেতু স্কোয়ারিশ ফ্ল্যাট একটা ডিজাইনের উপরে এই আইপ্যাডটা তৈরি করা, তাই এই আইপ্যাডটা ব্যবহার করতে গিয়ে কিন্তু এর ডিজাইনটা খুবই খুবই ভালো লাগে। আইপ্যাডটির ব্যাক সাইডে আপনারা একটি মাত্র 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখতে পাবেন, আর নিচের দিকে ম্যাগনেটিক্যালি অ্যাপেলের যে ম্যাজিক কিবোর্ড আছে, সেই ম্যাজিক কিবোর্ড বা ম্যাক্সেফ কভার আছে, সেটার সাথে আমরা ইজিলি এটাকে অ্যাটাচ করতে পারি। আমার হাতে আছে এখন আইটেলের 18 প্রো ম্যাক্স। এই 18 প্রো ম্যাক্সটা দিয়ে আমরা আইপ্যাডের এই ক্যামেরাটা এখন একটু চেক করব, দেখাবো যে আপনাদেরকে ক্যামেরাটা কেমন। আইপ্যাডের এই ক্যামেরাটি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি ব্যাক ক্যামেরা, যেটা মূলত আমরা ডকুমেন্টেশন ছবি তোলার কাজে বেশি ব্যবহার করব। বাট এই ক্যামেরাটা কিন্তু নর্মালি আমরা ব্যবহার করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপ টু 5x পর্যন্ত এটাকে জুম করতে পারতেছি এবং 2x ফোকাল লেন্থে ছবি তোলা যায় আর 1x-এও ছবি তোলা যায়। আর এটার যেটা ফ্রন্ট ক্যামেরাটা, সেটা একটু আপনাদেরকে দেখাই। এটা একটা সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা। এটা কিন্তু অনেক বড় একটা 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারে, যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন খুব ইজিলি। যেহেতু ফ্রন্ট ক্যামেরাটা শুধুমাত্র ভিডিও কলিং এর জন্যই ব্যবহার করব আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা অনলাইন মিটিং এর কাজে, তাই এই ফ্রন্ট ক্যামেরাটা ইজ ওকে। বাট আপনারা যদি ব্যাক ক্যামেরাটা দেখেন, ব্যাক ক্যামেরা ইজন্ট দ্যাট গুড। বাট আমরা ডকুমেন্ট তোলার কাজ বা নর্মালি আইপ্যাডের ক্যামেরা আমরা যে কাজে ব্যবহার করি, সেই কাজটা খুব ভালোভাবে এখানে করা যাবে। এখানে আপনারা ভিডিও করতে পারবেন, 4K 60 FPS এ ভিডিও করা যায়। সো এটা নিয়েও আমাদের কিন্তু কোনো চিন্তা নেই, এখানে আমরা 4K 60 FPS ও ভিডিও করতে পারছি। আর 4K তে 60 FPS এ কিন্তু আমরা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতে পারছি না, আমরা শুধুমাত্র ব্যাক ক্যামেরার মাধ্যমেই কিন্তু 4K 60 FPS এ ভিডিও করতে পারবো। আইপ্যাড এয়ার 5 এ যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটা নিয়ে আমার কিছু কমপ্লেইন আছে, কমপ্লেইনগুলো বলতেছি। বাট তার আগে এই ডিসপ্লেটার ব্যাপারে একটু আপনাদের সাথে আলোচনা করি। এটা হচ্ছে একটা লিকুইড রেটিনা IPS LCD প্যানেল, যেটা 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস জেনারেট করতে পারে এবং ডিসপ্লের সাইজ হচ্ছে 10.9 ইঞ্চেস, যেটা স্ক্রিন টু বডি রেশিও ক্লোজ টু 81%। আর এই ডিসপ্লের যে বেজেলটা, এটা কিন্তু অনেক অনেক বড়, অ্যাটলিস্ট
লিস্ট ইন টুডেজ স্ট্যান্ডার্ড এটাকে আসলে একটু বড়ই মনে হচ্ছে। তবে একটু বড় না হলে তো আসলে আইপ্যাড আপনি হাতে ধরবেনই বা কিভাবে, তখন তো সেক্ষেত্রে ডিসপ্লের উপরে টাচ পড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তাই আইপ্যাডে কিছুটা বেজেল দরকার আছে, তবে এটা আমার মনে হয় যে প্রয়োজনের থেকে একটু বেশি বড় হতে পারে বা একটু বেশি মনে হতে পারে আপনার কাছে। ডিসপ্লেটির রেজলিউশন অত্যধিক ভালো, 1640 বাই 2360 পিক্সেলসের এই ডিসপ্লের পিপিআই ডেন্সিটি 264, আর প্রোটেকশন হিসেবে এখানে আছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট গ্লাস এবং ওলিওফোবিক কোটিং। তবে স্ক্রিন প্রোটেক্টর ছাড়া আমরা যখন আইপ্যাডটাকে ব্যবহার করেছি আমরা দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস দেখা যাচ্ছে, যেটা আবার অনেক সময় পরিষ্কার করলেও দেখা গিয়েছে যে আমরা এটা ঠিক করে পরিষ্কার করতে পারছি না। তাই আমি রেকমেন্ড করবো যে স্ক্রিন প্রোটেক্টর ছাড়া এই ডিসপ্লেটা ব্যবহারই করেন না বা আইপ্যাডটা ব্যবহারই করেন না। আপনারা অবশ্যই যে কোনো প্রকার স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করে নেবেন। ডিসপ্লের প্রবলেম নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই ডিসপ্লের চারপাশে আমরা কিছু প্রবলেম দেখতে পাই বা ডিসপ্লে ইস্যু দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে ডিসপ্লের কালারটি হালকা রেডিশ বা গ্রিনিশ বা কিছু ক্ষেত্রে ইয়েলোইশ হয়ে যাচ্ছে। আমাদের এই আইপ্যাডটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হালকা রেডিশ হয়ে যাচ্ছে সাইড দিক থেকে। এটা আপনারা দেখবেন যে আইপ্যাড এয়ার 4, এয়ার 5, এমনকি এয়ার 6এও হয়তো সামনে এই প্রবলেম হতে পারে। ডিসপ্লে যদি আইপিএস এলসিডি হয় সেক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায়। আপনারা খেয়াল করে থাকবেন যে আইফোনের 11 বা আইফোন এক্সআর এই ডিসপ্লেগুলোর সাইডে কিন্তু এরকম কিছু ডিসপ্লে ইস্যু আমরা দেখতে পাই। ঠিক একই রকম ভাবে আইপিএস ডিসপ্লের ওই ইস্যুটাই আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। তবে এটা খুব বড় কোনো ব্যাপার না। আমরা যখন কন্টেন্ট দেখেছি বা আমরা যখন নোট টেকিং এর কাজে ডিসপ্লেটাকে ব্যবহার করেছি বা আমরা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর কাজে কিংবা কোনো মিটিং অ্যাটেন্ডের কাজে যখন আমরা ব্যবহার করেছি, এই ডিসপ্লেটা আমাদের কাছে খুব একটা খারাপ মনে হয় নাই। ডিসপ্লের ওই সাইডের দিক থেকে র্যাডিশ কিছুটা থাকলেও এটা আসলে খুব একটা চোখে পড়ে না, যেহেতু 3-4 বছর আগের একটা আইপ্যাড, এই কারণে এখানে এরকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি আইপিএস এলসিডি ডিসপ্লের কারণে। তবে এটাকে খুব বড় করে দেখবেন না, দেখবেন যে পুরোনো আইপ্যাড সব কিছুতেই এরকম ডিসপ্লে প্রবলেম থাকতে পারে। বাট আবারও বলছি, এটা কিন্তু চিন্তার কোনো কারণ নাই, আপনি এরকম থাকলে কিনতে পারেন। কারণ বর্তমানে এই আইপ্যাডটা পাওয়া যাচ্ছে হচ্ছে আপনার অ্যারাউন্ড 35,000 টাকার মধ্যে, বাট একটা সময় এই আইপ্যাডটার দাম ছিল কিন্তু প্রায় 60,000 টাকা। কাজেই এখন এই সময় এসে যখন আপনি ইউজড কিনবেন, কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে। আইপ্যাডের পারফরমেন্স ইজ অল অ্যাবাউট দ্য অপারেটিং সিস্টেম দ্যাট আইপ্যাড প্রোভাইডস। আইপ্যাডের যে ওএসটা আছে এটা iOS 26 এর আপডেটের সাথে সাথে এখন কিন্তু অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হয়েছে। ঠিক যেমন আপনারা জানেন যে এখন আমরা ম্যাকের মতো চাইলে উইন্ডো সিস্টেম করতে পারি আইপ্যাডে, চাইলে আপনি 10-12টা অ্যাপকে একসাথে সিমুলটেনিয়াসলি স্ক্রিনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবেন, উইচ ইজ রিয়েলি আ ভেরি হেল্পফুল মুভ ফ্রম অ্যাপল। অ্যান্ড অলসো এই ওএসটা কিন্তু অনেক স্মুথ, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ অ্যাপল ইকোসিস্টেম এই আইপ্যাডটা আরও বেশি সিমুলটেনিয়াসলি ব্যবহার করা যায়। আপনার কাছে যদি একটা আইফোন থাকে বা ম্যাকবুক থাকে, সেক্ষেত্রে আপনি সিমুলটেনিয়াসলি ফাইল ট্রান্সফার করতে পারবেন আইপ্যাডের সাথে। এর পাশাপাশি ইকোসিস্টেমের সাথে থাকার কারণে যেই ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় তার সবই আপনি এই আইপ্যাডে পাবেন। M1 চিপসেটের সাথে এই আইপ্যাডে আছে 8GB র্যাম, আর গ্রাফিক্সের জন্য আছে 8 কোর জিপিইউ। এ থেকে বোঝা যাচ্ছে যে এই আইপ্যাডটা কিন্তু খুবই পাওয়ারফুল অ্যাজ অ্যান M1 iMac, Mac mini or a MacBook. বাট দ্য স্যাড পার্ট ইজ এখানে ম্যাক ওএস চালানো যায় না, এখানে আপনাকে আইপ্যাড ওএস ব্যবহার করতে হবে। আর আইপ্যাড ওএস ব্যবহার করার কারণে কিন্তু এখানে আপনারা গেমিং করতে পারবেন এবং আইফোন বা আইপ্যাডের সাথে কম্প্যাটিবল যত অ্যাপস আছে সব ব্যবহার করতে পারবেন, এবং ইট উইল গিভ ইউ আ ভেরি গুড ইউজার এক্সপিরিয়েন্স। গিগবেঞ্চের সিপিইউ বেঞ্চমার্ক স্কোর আমরা আইপ্যাড M1 এয়ারে সিঙ্গেল করে পেয়েছি 2357, যেটা আমরা যদি কম্পেয়ার করি আইপ্যাড M4 এর সাথে, প্রো M4 এর সাথে, তাহলে প্রো M4 এ আছে 3672। আর যদি আমরা মাল্টি করে স্কোরটা কম্পেয়ার করি তাহলে আমরা দেখছি এখানে স্কোর পেয়েছি আমরা 8599, যেটাকে আমরা যদি কম্পেয়ার করি আইপ্যাড প্রো M4 এর সাথে, যেখানে প্রায় 13693 এর মতো স্কোর আমরা দেখতে পাই। তাই পারফরমেন্সের বিবেচনায় আমি বলবো যে আইপ্যাড M1 ইজ স্টিল ইন দ্য মার্কেট অ্যান্ড ইট উইল প্রোভাইড ইউ ভেরি গুড পারফরমেন্স। ইফ আই টক অ্যাবাউট দ্য ব্যাটারি ব্যাকআপ, আইপ্যাড এয়ার 5-এ খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাই নাই। এক চার্জে 4.5 ঘন্টা 5 ঘন্টার মতো ইউজ করা গেছে। এটা যেহেতু ওয়াইফাই আইপ্যাড, তাই আমি বলবো যে চার্জ ব্যাকআপটা খুবই বাজে পেয়েছি। যদি সেলুলার আইপ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু সেলুলার ডেটা অন করলে তখন আরও বাজে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বাট ইন মোস্ট কেসেস আইপ্যাড আমি দেখা গেছে যে চার্জে লাগিয়েই ব্যবহার করি, তাই এটা নিয়ে আমার খুব একটা প্যারা হয় নাই। তবে আউটডোরে আমি দেখেছি যে ব্রাইটনেস বাড়িয়ে ব্যবহার করলে খুব বেশিক্ষণ ব্যবহার করা যায় না। ম্যাক্সিমাম ইউজার কেসেস আমার এই আইপ্যাডটা
আইপ্যাডটাতে আমি দেখা গেছে যে আমার ওয়েবসাইটের লিডসগুলো চেক করি, পাশাপাশি হোয়াটসঅ্যাপে আমরা মেসেজগুলো রিপ্লাই দিই, অনেক সময় পেজের কন্টেন্টগুলো দেখি বা ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদমগুলো বা অ্যানালাইসিসগুলো দেখি। সে সমস্ত ক্ষেত্রে আসলে খুব লাইট ইউজই হয় আইপ্যাডটা, বাট তারপরেও দেখা গেছে যে আমরা খুব একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাই নাই। আর তাই যারা এই আইপ্যাডটা কিনবেন তারা এই এক্সপেকটেশন রেখেই কিনবেন যেটা থেকে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চান তারা আইপ্যাডের নতুন 11 জেনারেশন আইপ্যাডটা কিনতে পারেন। ওইটাতে আমার মনে হয় যে এটার থেকে কিছুটা বেটার ব্যাটারি ব্যাকআপ আপনারা অবশ্যই পাবেন। আরেকটা বিষয় নিয়ে অবশ্যই কথা বলতে হয়, তা হচ্ছে অ্যাপেলের এই ম্যাজিক কিবোর্ড উইথ ট্র্যাকপ্যাড। এই জিনিসটা ছাড়া আইপ্যাডের ব্যবহার করার এক্সপেরিয়েন্স খুবই বাজে ছিল আমার। আই নো এটা একটা টাচ আইপ্যাড, এখানে সবসময় টাচ করে কাজ করতে হয়, বাট কিছু ক্ষেত্রে লেখালেখি করতে গেলে খুবই ঝামেলা হয় এই আইপ্যাডটাতে। আপনারা যখন ইমেইল রিপ্লাই করবেন বা হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় কোনো মেসেজ রিপ্লাই করবেন, তখন আপনারা বুঝবেন যে এই আইপ্যাডটা দিয়ে মেসেজ টাইপ করা ইজ রিয়েলি বোরিং অ্যান্ড ইটস আ বিট হ্যাসেল। তো সে সমস্ত ক্ষেত্রে দেখা যায় এই কিবোর্ডটা খুবই খুবই কাজে আসে এবং খুবই দ্রুত টাইপ করা যায়। আর উইথ দ্য হেল্প অফ দিস ট্র্যাকপ্যাড এটা কিন্তু একদমই একটা ল্যাপটপের মতো ব্যবহার করা যায়। আর মজার ব্যাপার, এই কেসটা কাজ করে পুরোপুরিভাবে একটি কেসের মতো এবং এটা কিন্তু যথেষ্ট প্রোটেক্টিভ। আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট মোটা এবং বেশ ভালো প্রোটেক্টিভ, এবং এখানে একটা চার্জিং পোর্ট আছে, যেই কেসটাকেই চার্জ করা যায়, কেসটার মাধ্যমে চার্জ করা যায়। সো এটা একটা বেশ ভালো ব্যাপার। আর সম্পূর্ণ জিনিসটা লেদারের তৈরি, ইট গিভস আ ভেরি গুড হ্যান্ড ফিলিং অ্যান্ড অলসো ইট প্রোটেক্টস দ্য আইপ্যাড বেটার দ্যান এনি কেস ইন দ্য ওয়ার্ল্ড ফর আইপ্যাড। যে কারণে আমি এই ম্যাজিক ট্র্যাকপ্যাডটা ব্যবহার করি। কাজেই আপনাদের যাদের আইপ্যাড আছে এবং আপনারা যারা এরকম একটি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স চান, তারা অবশ্যই এই কিবোর্ডটা নিতে পারেন। বাট মনে রাখবেন এই কিবোর্ডটা কিন্তু সুপার এক্সপেন্সিভ। আমার মনে হয় যে আপনি যদি কোনো দোকান থেকে কেনেন অ্যাটলিস্ট 15-20 হাজার টাকা তো দাম অবশ্যই পড়বে। তবে আই বট ইট অনলাইন মার্কেট প্লেস থেকে ইউজড কিনেছিলাম, যে কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় একটু ঝামেলা আছে, বাট তারপরেও ইট ওয়ার্কস পারফেক্টলি। সো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই আইপ্যাডের রিভিউটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা এই স্বল্প বাজেটের মধ্যে 30-35 হাজার টাকা বাজেটের মধ্যে আপনারা কি M1 আইপ্যাডটা কিনবেন কিনা, বা এটা কেনা আসলে একটা গুড চয়েস কিনা, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এর পরিবর্তে কিন্তু আপনি চাইলে আইপ্যাডের 11 জেনারেশনও কিনতে পারেন একদম নতুন অবস্থায়। তবে 11 জেনারেশন আইপ্যাডে কিন্তু আপনি M1 বা অ্যাপেল সিলিকন চিপ পাবেন না। কাজেই আমাদেরকে অবশ্যই জানাবেন যে আপনি কি M1 এর অ্যাপেল সিলিকন চিপকে এগিয়ে রাখবেন, নাকি 11 জেনারেশনের যে নতুন আইপ্যাডটা আছে সেটা মোবাইল চিপসেটে থাকা সত্ত্বেও ওই আইপ্যাডটাই আপনি কিনে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।